আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সঙ্গে আছে আমি তৌহিদ শাকিল। আর প্রথমেই যথারীতি সংবাদ শিরোনাম। গাজা আগ্রাসনের 1 বছর, যুদ্ধ চলছে, ভয়াবহ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। ইস্ট লন্ডনে ফুড হাইজিন রেটিং নিয়ে ব্যবসায়ীদের প্রতারণা, 27টি প্রতিষ্ঠানের সন্ধান। কাউন্টি ডাউনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, স্কুল বাস উল্টে আহত অর্ধশতাধিক। এবং ইস্ট লন্ডনে নাইফ ক্রাইমে নিহত 1, কমিউনিটিতে উদ্বেগ। এবারে বিস্তারিত। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার 1 বছর পূর্ণ হল সোমবার। এই 1 বছরে প্রাণ গেছে প্রায় 42,000 ফিলিস্তিনির, ধ্বংস হয়েছে অসংখ্য ঘরবাড়ি। এছাড়া লেবাননের বৈরুতেও যুদ্ধ চলমান রেখেছে দখলদার বাহিনী। ইসরায়েলি আগ্রাসনের 1 বছরে বর্বরতার চরম সীমা পার হয়েছে অনেক আগেই। বিশ্ব সম্প্রদায়ের লাগাতার দাবি ও আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের এই একরোখা বর্বরতা না থামলে মধ্যপ্রাচ্য সংকট ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েল তাণ্ডবের বর্ষপূর্তি, থামছেই না দখলদার বাহিনীর আক্রমণ। লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণে বিশাল বিস্ফোরণ হয়েছে। ইসরায়েলের দাবি সেটি ছিল হিজবুল্লাহর ঘাঁটি। দক্ষিণ লেবাননে হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, রিজার্ভ বাহিনীসহ তাদের 91তম ডিভিশনের সৈন্যরা দক্ষিণ লেবাননে স্থলাভিযান শুরু করেছে। এছাড়া হামাসের হাতে আটক হওয়া ইসরায়েলিদের ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। এটিই তাদের এখন মূল এজেন্ডা। কিন্তু ইসরায়েলি জনগণ বিষয়টি নিয়ে চিন্তিত। তারা চান হামাসের হাতে আটক হওয়া স্বজনরা ফিরে আসুক। ইসরায়েলি বাহিনীর বিয়াস বেলিদা ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইরান। জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এই বিশেষজ্ঞ মনে করেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হলে প্রয়োজন দীর্ঘ ক্যাম্পেইনের। I think Israel will listen because we need them for the next stages. And I think, because I don't think it will be stopped at our response. We are in a very delicate point in time and we are going for an escalation. ঠিক 1 বছর আগে 7 অক্টোবর ইসরায়েলের মাটিতে হামাসের আক্রমণ ছিল ইসরায়েলিদের জন্য ভয়াবহ একটি দিন। নিহত হয় প্রায় 1200 মানুষ, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। If we finish this round and we're the strong wild boy in the region and the area, it's going to be quiet, everything will be okay. If we're going to show weakness, we're in big trouble, very big trouble. That's what it is. If the Israelis continue to treat this part of the world as the jungle, then definitely the law of the jungle will be strength. If we continue to believe that our muscles are better than our brains, then this is an imminent result. We have to grow up collectively as humans. গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় এ পর্যন্ত প্রায় 42,000 মানুষ নিহত হয়েছেন। কামরুল হাসান, চ্যানেল এস নিউজ ডেস্ক। ইস্ট লন্ডনে ফুড হাইজিন রেটিং নিয়ে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের মারাত্মক প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। ছোট ছোট টেকঅ্যাওয়ে থেকে শুরু করে মাংসের দোকান, সুপারমার্কেট, এমনকি চেইন শপ সেন্সবেরিজেরও নাম উঠে এসেছে বিবিসির অনুসন্ধানে। এরকম 27টি প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে বিবিসি। বেশ কয়েকটি প্রতিষ্ঠান স্বীকার করেছে তাদের প্রতারণার কথা। বিশেষজ্ঞরা একে মারাত্মক অপরাধ বলে উল্লেখ করেছেন। আরও তথ্য রিপোর্টে। বিবিসির গোপন ক্যামেরায় ধরা পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের ভুয়া ফুড হাইজিন রেটিংয়ের বিষয়। স্থানীয় ছোট ছোট টেকওয়ে থেকে শুরু করে অনেক সুপারমার্কেট পর্যন্ত ফুড স্ট্যান্ডার্ড এজেন্সির ভুয়া রেটিং দেখিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে। এখানেই শেষ নয়, দুটি ব্যবসা প্রতিষ্ঠানই দেখাচ্ছে ভয়ানক ফুড হাইজিন রেটিং। আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে খাবার বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর নিয়মিত ফুড সেফটি অফিসার দ্বারা ফুড হাইজিন আপডেট থাকার কথা। যেমন এটির মতো, অফিসার কর্তৃক ফুড হাইজিন চেক করে একটি গ্রিন স্টিকার কাস্টমারদের জন্য বাহিরে সাটিয়ে রাখা হয়। এখানে রেটিং 5 দ্বারা এর ফুড হাইজিন রেট বেশ ভালো বোঝাচ্ছে। One or two is somewhere that's got quite serious food hygiene risks, potential food poisoning such as E. coli, Campylobacter, Salmonella, all those sort of things which is going to make you quite sick or even die. বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে ইস্ট লন্ডনের অন্য আরেকটি মাংসের দোকানের চিত্র। দোকানে ইঁদুরের উপদ্রব থাকায় স্পষ্টত দেখা যাচ্ছে একটি ইঁদুরের ট্র্যাপ রাখা আছে।
no one problem, no one nothing. অথচ ফুড হাইজিন 0-র জায়গায় দেয়া আছে 3। এই ক্যাফের দরজায় ফুড হাইজিন দেয়া আছে 4, অথচ অপরিচ্ছন্নতার জন্য রেটিং হওয়ার কথা ছিল মাত্র 1। But you got 4, so it means you're... I'm good, yeah. So what it means, you like clean and stuff? Exactly, yeah. এই দোকানের দরজায় দেয়া আছে পুরো 5-এ 5। মেয়াদ উত্তীর্ণ জিনিস রাখার দায়ে রেটিং 1 পাওয়ার যোগ্য নয়। What's 5 mean? 5 minutes, excellent. Huh? 1 is a low, 0 is the lowest. Yeah. 5 is top class. এই বিশেষজ্ঞ বলছেন বেশিরভাগ ব্যবসায়ীরা ফুড হাইজিন রেটিং সাটানোর ক্ষেত্রে মিথ্যাচার করছেন। They have deliberately put up signs or left signs in place which don't match their rating, and that, to my mind, will be fraud. They know about it, they've done nothing about it, that's fraud. আশ্চর্য হলো সত্য, সেন্সবেরির মতো চেইন শপগুলো কাস্টমারদের সাথে প্রতারণা করছে। সেন্সবেরির এই রিটেইলের বাইরের দরজায় রেটিং আছে 5-এ 5, অথচ তাদের ওয়েবসাইটে আসল চিত্র 0। মাসখানেক আগে ইন্সপেক্টর ইঁদুরের উচ্ছিষ্ট পেলে এর রেটিং 0 করে দেন। যদিও পূর্ব লন্ডনের এই টেকওয়ে, মাংসর দোকান এবং ক্যাফে তাদের প্রতারণার কথা স্বীকার করেছে। বিবিসি তাদের অনুসন্ধানে এরকম 27টি দোকানের সন্ধান পেয়েছে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক। নর্দার্ন আয়ারল্যান্ডের কাউন্টি ডাউনে 60 জনের বেশি যাত্রী বহনকারী ডাবল ডেকার স্কুল বাস উল্টে 50 জনেরও বেশি আহত হয়েছেন। উত্তর আয়ারল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস NIAS এটিকে একটি বড় ধরনের ঘটনা বলে ঘোষণা করেছে। পুলিশ এবং জরুরি সার্ভিসগুলো ব্যালি ব্ল্যাক রোডের ঘটনাস্থলে রয়েছে। ডাবল ডেকার বাসটিতে 60 জনের বেশি শিক্ষার্থী ছিলেন। ঘটনাস্থলেই মারাত্মকভাবে 4 জন সহ মোট 50 জনের বেশি আহত হয়েছেন। বাসে থাকা বেশিরভাগ শিক্ষার্থী স্ট্র্যাংফোর্ড কলেজের ছাত্র ছিলেন। নর্দার্ন আয়ারল্যান্ড ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস 5টি ফায়ার অ্যাপ্লায়েন্সে মোতায়েন এবং একটি বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। সাময়িকভাবে ব্যালি ব্ল্যাক রোড বন্ধ আছে এবং এই রাস্তা এড়িয়ে চলতে চালকদের বলা হয়েছে। লন্ডনের নিউহামবারার কাস্টমস হাউসে প্রতিবেশীর ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চেয়েছেন। তুচ্ছ ঘটনায় প্রাণ হারিয়ে রইস উদ্দিনের পরিবারে বইছে শোকের মাতম। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। প্রতিবেশীর নাইফ আক্রমণের শিকার হয়ে প্রাণ গেল ব্রিটিশ বাংলাদেশি রইস উদ্দিনের। ছুরিকাঘাতে মারাত্মক আহত রইস উদ্দিনকে 70 ব্যাগ রক্ত ও সবচেয়ে আধুনিক চিকিৎসা সেবা দিয়েও বাঁচানো সম্ভব হয়নি বলে পরিবার জানিয়েছে। প্রায় 70 ঘন্টার ডাক্তারদের অক্লান্ত চেষ্টার পর সোমবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের সেন্ট বার্স হাসপাতালে তিনি মারা যান। শনিবার কোনো ধরনের উস্কানি ছাড়াই ফ্ল্যাটের মেইন ডোর বন্ধ করার জের ধরে প্রতিবেশীর নাইফ আক্রমণের শিকার হয়েছিলেন তিনি। রাইস ভাই আমাকে ফোন দিলেন, আমি বাসায় ছিলাম। বললেন যে আমাকে অ্যাটাক করছে নিচের লোকটা আর কি। সে প্রথমে আপনার একটা ওয়েট নিয়ে আসছে, যেটা আমরা এক্সারসাইজ করার সময় ইউজ করি, ডাম্বেলের যে ওয়েটগুলো আছে, এবং ও প্রথম থেকেই রেডি ছিল এটার জন্য। জানালার উপরে সে ছিল কিচেনের নাইফ, সে দৌড়ায় গিয়ে কিচেন নাইফ নিয়ে এসে আমাকে স্ট্যাপ করতে লাগছিল। তো আমি পেছনের দিকে সরে যাই। সরে যাওয়ার পর ওর বাবার সামনে বড় ওর বাবাকে স্টেপ করে, ভাই মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ও উপর্যুপরি ভাইয়ের উপরে উঠে স্টেপ করতে থাকে আর কি। হামলার সময় পিতাকে বাঁচানোর চেষ্টা করায় পুত্র হামলার শিকার হয়েছেন। I also tried to save my father. I ran in. He stabbed him once, go for the chest or something. I ran in, I swatted it, and then he stabbed me. And it was just a bit, I don't really remember, it was an intense moment. এই হামলার সাথে জড়িত একজনকে পুলিশ গ্রেফতার করলেও রইস আহমদের হত্যাকারীর বিরুদ্ধে প্রতিবেশীদের অভিযোগ রয়েছে অনেক। এই ঘটনার পর ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই ইনসিডেন্টটা হয়েছে, আমরা আসলে লিটারেলি ট্রমাটাইজ। আমি এটা কোনোভাবেই ভুলতে পারতেছি না। আমার চোখের সামনে 24/7 এটা আমার চোখের সামনে ভাসতেছে। আমরা বারবার রিপোর্ট করেও কোনো বিচার পাই নাই, আমাদের উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে। কমিউনিটি থেকেও আসলে তেমন কেউ আমাদের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। পুলিশ আসতেছে, আজকে আমি পুলিশকে বলে আরও কিছু এভিডেন্স এখন গিয়ে কালেক্ট করতেছে ওর বাসা থেকে। সো আমি জানি না আমরা কতটুকু জাস্টিস পাবো, বাট আমরা আল্লাহর কাছে ঠিক বিচার করেন আর কি। নিজ বাসায় আক্রমণের শিকার হয়ে নিহত রইস আহমদের পুরো পরিবার এখনও ট্রমার মধ্যে রয়েছে। ব্রিটেনের মতো সভ্য দেশে দিনে দুপুরে এই হামলার বিচার চাইলেন ছেলে ফায়াজ আহমেদ। As of this current moment, I just want justice for what has happened to my father and me. It's
completely unfair. It should be allowed, honestly, in this country of Great Britain. It's such uncivilized behavior, and I don't know how this went under the radar of the council. I'm honestly extremely disappointed. সরকারি তথ্য অনুযায়ী 2023 সালের মার্চের শেষ পর্যন্ত ইংল্যান্ড এবং ওয়েলসে সংগঠিত মোট হত্যার মধ্যে ছুরিকাঘাতে মৃত্যুর সংখ্যা ছিল 41%। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আশঙ্কাজনক হারে বাড়ছে এই সংখ্যা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন। বাংলাদেশে আগের মতো কিলোমিটার প্রতি সড়ক নির্মাণ ব্যয় বিশ্বের সর্বোচ্চ হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এখন একনেক শুধু প্রকল্প অনুমোদন করেই ছেড়ে দেবে না, বাস্তবায়নের সময় সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ব্যাংক মালিকরা পলাতক থাকায় ও বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় দেশে ব্যবসা বাণিজ্য কম হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলো বাছ বিচারের জন্য প্রকল্প অনুমোদন একটু ধীর হচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। আরও তথ্য রিপোর্টে। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাতারবাড়ি সমুদ্র বন্দর উন্নয়ন সহ প্রায় 24,500 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। পাশ হওয়া অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা রংপুর 4 লেনের বাকি অংশ। পরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, একই সঙ্গে সরকারি বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ায় সারা দেশে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না। বেসরকারি খাতের বিনিয়োগ কম হয়, আবার আমাদের প্রকল্প ব্যয়ও একটু ধীর গতিতে এগুতে হয়, তাহলে তো অর্থনৈতিক কর্মকাণ্ডে তো অর্থ প্রবাহ একটু কমে যাবে। প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় কমিয়ে আনা, ছোট শহরগুলোতে নাগরিক সুবিধা সম্পর্কিত বিভিন্ন প্রকল্প জনবান্ধব ও পরিবেশ বান্ধব করতে নীতিমালা তৈরি, উন্নয়ন ব্যয় কমানো সহ বেশ কিছু বিষয়ে একনেকে নেওয়া সিদ্ধান্তের কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। আগেই বলেছি যে আমরা আগের মতো একনেকে পাশ করার পরই কিন্তু এটা চূড়ান্ত না, এটার সম্পূর্ণভাবে সারাক্ষণ মন্ত্রণালয়গুলো এবং আমাদের যে আইএমইডি যে পরিবীক্ষণ একটা বিভাগ আছে, তারা কিন্তু সর্বক্ষণ এটা নজরদারি করতে থাকবে। বিবিসি বাংলার সাবেক সাংবাদিক গোলাম কাদেরের জীবনাবসান হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাতে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে নানা রকম শারীরিক জটিলতায় ভুগছিলেন। গোলাম কাদের সাংবাদিকতায় যোগ দেন 60-এর দশকে এবং পাকিস্তান টেলিভিশন ও বাংলাদেশ টাইমসের পর কিছুদিন বিজ্ঞাপন শিল্পেও কাজ করেন। 1984 সালে তিনি বিবিসিতে যোগ দিয়ে লন্ডনে আসেন। বিবিসি থেকে অবসরের পর তিনি লন্ডনে বাংলা পত্রিকা নতুন দিনের প্রধান সম্পাদক ছিলেন। যুক্তরাজ্যে বাংলা ভাষার প্রসারে তিনি বাংলাভাষীদের মধ্যে বাংলা ফন্টের সঙ্গে পরিচয় ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সাংবাদিকতা থেকে অবসরের পর দেশে ফিরে কিছুদিন ব্যবসায় মনোযোগী হন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ছিলেন। 2019 সালে তিনি আবার লন্ডনে ফিরে আসেন। সঙ্গীতপ্রেমী গোলাম কাদের স্টিল গিটার ও তবলা সঙ্গত করতে ভালোবাসতেন। বুধবার লন্ডনের ওয়ারফোর্ডের কার্পেন্টার্স পার্ক লেন সিমেট্রিতে তাকে সমাহিত করা হবে। জমকালো আয়োজনে আমি দুঃখিত, বিরতিতে যাচ্ছি, আর বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ফিরে এলাম সংবাদের বাকি অংশে। জমকালো আয়োজনে লন্ডনের রয়্যাল ল্যাঙ্কাস্টারে অনুষ্ঠিত হল এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকওয়ে অ্যাওয়ার্ড আটা 2024। রোববার জনপ্রিয় টিভি উপস্থাপক সামান্থা সিমন্সের উপস্থাপনায় আটার এই আয়োজনে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হয়েছে রিজবরো রাঁধুনি লাউঞ্জ রেস্তোরাঁ। বছরের জাতীয় শেফ হয়েছে উইস্টার পার্কের কলম্বো কিচেন। ন্যাশনাল টেকওয়ে অফ দ্য ইয়ার হয় বোম্বে কুইজিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আটা ফাউন্ডার মোহাম্মদ মুনিম সালিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক ও অভিনেত্রী প্যাটসি কেনসিট, বক্সার জুলিয়াস ফ্রান্সিস, গীতিকার লেইলা রাসাক, মডেল জ্যাকি সেন্ট ক্লেয়ার, চ্যানেল এসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল সহ
দেশ খ্যাত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও কমিউনিটি বিশিষ্টজন। ব্রিটেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কারি ইন্ডাস্ট্রির সিংহভাগের নিয়ন্ত্রণ ব্রিটিশ বাংলাদেশিদের হাতে, তাই তাদের কাজের মূল্যায়নে আর্টার নিয়মিত এই আয়োজন বলে জানালেন এর ফাউন্ডার মোহাম্মদ মুনিম সালিক। Today we had 18 regional winners along with chefs and takeaways, and we also had cuisine like Japanese, street food, newcomer as well. And you must have seen from the atmosphere how vibrant, how exciting it has been. এই ধরনের অ্যাওয়ার্ড সেরিমনি করা দরকার, কারণ এটা করলে বাদে বিভিন্ন এখানে আনা যায়। বার্মিংহামে একটি কৃত্রিম গুহা তৈরি করে ব্যাপক প্রশংসিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আর্ট শিল্পী মোহাম্মদ আলী। কোরআনের আলোকে নির্মিত এই গুহা দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। এতে করে ইসলামের প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলে মনে করছেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। পবিত্র কুরআনের সূরা কাহাফে বর্ণিত গুহার আদলে একটি কৃত্রিম গুহা বানিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী মোহাম্মদ আলী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পী বার্মিংহামে তার সাউল সিটি স্টুডিওতে এই গুহা নির্মাণ করেছেন, যাতে ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে গুহাটি পরিদর্শনের সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে ইসলামের একটি সুস্পষ্ট মেসেজ সহজে নন মুসলিমদের কাছে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন অনেকেই। এছাড়া এ গুহার মাধ্যমে অতি প্রাচীন একটি সত্য ঘটনা মানুষের কাছে নবরূপে তুলে ধরা সম্ভব বলে মনে করছেন শিল্পী মোহাম্মদ আলী। Bit sensitive even. There is a Quranic story এটা আর্ট বানানি এটা একটু bit too edgy, যে এটা মানুষ এটা পছন্দ করতে না, but we have done something that I think is respectful, not just for Muslims, because non-Muslims have come and they want to come for different reasons. Tara to aibo, they're not because of the Quranic story. They will come. Tara aibo, আমি চাইলাম যে দুনিয়া থেকে আমরা একটু complete switch off. No technology, no phones, just to find yourself. সূরা কাহাফে বর্ণিত 7 স্লিপার্সদের নিয়ে শিল্পী মোহাম্মদ আলীর স্লিপার্স বাংলাদেশি সহ নানা কমিউনিটির মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। নানা শ্রেণী পেশার মানুষ এখানে রাত্রি যাপন করে প্রকৃত গুহাবাসের একটি অভিজ্ঞতা নিচ্ছেন। সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো যে এখানে আপনি যদি ঢুকেন তাহলে মনে হবে যেন আপনি এই পৃথিবী ছেড়ে সেই আদিম গুহাতে ঢুকে গেছেন। আসমানের তারা দেখতে পাচ্ছেন, নিচে বালু, এই পাহাড়ের মধ্যে। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ। কদিন আগেই মারাত্মকভাবে আঘাত এনেছিল হারিকেন হেলেন। ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে না উঠতেই দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্রের রাজ্য ফ্লোরিডায় এগিয়ে আসছে আরেক হারিকেন মিল্টন। সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো উপকূলে সৃষ্ট হারিকেন মিল্টন ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে শক্তি অর্জন করছে বলে সতর্কতা জানিয়েছে কর্তৃপক্ষ। ন্যাশনাল হারিকেন সেন্টার এনএইচসি রোববার জানিয়েছে, মিল্টন এরই মধ্যে ক্যাটেগরি 1 হারিকেনে পরিণত হয়েছে এবং ঘণ্টায় সর্বোচ্চ 180 কিলোমিটার গতির বাতাস বইছে। গত 26 সেপ্টেম্বর ফ্লোরিডা উপকূলে আঘাত হানে মারাত্মক শক্তিশালী ক্যাটেগরি 4 হারিকেন হেলেন। ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজ্যটি। ভয়াবহ আকস্মিক বন্যায় এরই মধ্যে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে 230 জনে পৌঁছেছে। আবারও বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সম্প্রতি শেখ হাসিনার একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। এ থেকে বোঝা যায় তিনি আবারও ক্ষমতায় আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। তাই আজ সব মানুষের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনা দেশের সব সাংবিধানিক বৈধ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই আওয়ামী লীগের কর্মীরা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে। সভায় আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে মালিকপক্ষের দাসসুলভ আচরণ করার সুযোগ নেই। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এই কথা বলেন। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিবিড়ভাবে পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকতায় এখন এক ধরনের হতাশা কাজ করছে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিক সংগঠনগুলোকে সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। সকল পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশ 152 নম্বর যুক্তরাজ্য শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে নর্থাম্পটনের NBA কমিউনিটি সেন্টারে মিলাদ ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখার সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি তার বক্তব্যে ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব বর্ণনার পাশাপাশি প্রাত্যহিক জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান। মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ইমরান ইব্রাহিম ও মাইনুল ইসলাম। এতে মিলাদ কিয়াম শেষে দোয়া পরিচালনা করা হয়। মাহফিলে দূর দূরান্ত থেকে আসা তরিকতপন্থীরা এবং কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিউনিটি অ্যাক্টিভিস্ট প্রয়াত উবেদুন্নুর এবং আব্দুল কাদের স্মরণে কমিউনিটিতে মেমোরিয়াল কাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিনের অ্যাস্ট্রো ফুটবল পিচে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিউ ইয়র্ক, শ্যাডওয়েল, মোহামেডান ব্রমলি, বিমন্ট, CAG এবং পপুলার FC অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনালে পপুলার FCকে হারিয়ে বিমন্ট চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে নিউ ইয়র্ক এবং শ্যাডওয়েলের 50 ঊর্ধ্ব বয়সী খেলোয়াড়রা প্রদর্শনী ফুটবলে অংশগ্রহণ করেন। টুর্নামেন্ট থেকে উত্তোলিত ফান্ড অসহায়দের জন্যই প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। বিয়ানীবাজারের স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হল বিয়ানীবাজার ভিলেজ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রোববার দিনব্যাপী পূর্ব লন্ডনের ইলফোর্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিয়ানীবাজারের 25টি গ্রামের 28টি টিম অংশগ্রহণ করে। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফাইনালে বক্সিকে হারিয়ে পাতন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান মেজবা আহমেদ MBE এর সভাপতিত্বে ও সেক্রেটারি আকবর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন, রহিমউদ্দিন, আকমল হোসেন দুলা, জাকির হোসেন সহ আরও অনেকে। It's an amazing day today, having 27 villages that's taking part, which is another sporting initiative. Amra mone horizon eta ashole sports amra sayer bolaidam. Congratulations Pattor team that won it, Dudbakshi particularly semi-finalist Dudbakshi team engason, and thank you to everybody that came. Amra onek legendary badminton players of holaison amra support person. Thank you to all the লন্ডন সহ ব্রিটেনের বেশ কিছু অঞ্চলে রৌদ্রোজ্জ্বল দিন থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দিয়েছে মেট অফিস। মেট অফিস জানায় মঙ্গলবার লন্ডন, কার্ডিফ, প্লিমাউথ, ম্যানচেস্টার, বার্মিংহাম ও বেলফাস্ট সহ বেশ কিছু অঞ্চলে পুরো দিন জুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। এছাড়া গ্লাসগো, অ্যাবারডিন, স্টোনওয়ে সহ কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে লন্ডন, প্লিমাউথ, কার্ডিফ ও স্টোনওয়ে সহ বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 30 থেকে 40 মাইল বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সারা দেশে রাত ও দিনের গড় তাপমাত্রা সর্বোচ্চ 17 ও সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবারে দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের মঙ্গলবারের সম্ভাব্য তাপমাত্রা। বিদায় নেওয়ার আগে শিরোনামগুলো আরেকবার বলছি। গাজা আগ্রাসনের 1 বছর, যুদ্ধ চলছে, ভয়াবহ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। ইস্ট লন্ডনে ফুড হাইজিন রেটিং নিয়ে ব্যবসায়ীদের প্রতারণা, 27টি প্রতিষ্ঠানের সন্ধান। কাউন্টি ডাউনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, স্কুল বাস উল্টে আহত অর্ধশতাধিক। এবং ইস্ট লন্ডনে নাইফ ক্রাইমে নিহত 1, কমিউনিটিতে উদ্বেগ।
সবাইকে আবারও শুভেচ্ছা এবং চ্যানেল এসের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে আমি তৌহিদ শাকিল। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।